এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই গল্পের আগের পার্টটি যদি দেখে না থাকো অবশ্যই দেখে নাও। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো গল্পে যাওয়া যাক। টাটা। নতুন প্রজেক্ট সফল হওয়ার পর একটু শ্বাস নেওয়ার অবকাশ পাচ্ছি। কেবিনে একাই বসে আছি। মাঝে মাঝে তার পাকলামোগুলো চোখের সামনে ভেসে উঠছে। ফলস্বরূপ একাই হেসে উঠছি। ভাবছি তাকে একবার ফোন করব। কেন জানি না, খুব কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু কারণ কি দেখাবো? দীর্ঘ 8 মাসে কখনো খুব প্রয়োজন ছাড়া নিজের থেকে ফোন করিনি। এখন হঠাৎ ফোন করতে কেমন জানি লাগছে। কি করা যায় ভাবছি, তখনই দরজায় কেউ নক করলো। কামিং বলতে দেখি পার্ক বেগম। প্রজেক্টের কাজ শেষ হওয়ার পর দেখা করতে এসেছে। ওতে এসে বলা শুরু করলো, প্রজেক্টে যেহেতু আমাদের দুজনের পরিশ্রম রয়েছে, তাই প্রজেক্টের সাফল্যের জন্য একটা পার্টি রাখার প্রস্তাব রাখলো, তা আবার পরশু রাতে। এই নিয়ে আমাদের মধ্যে যখন আলোচনা চলছে, তখনই যথারীতি নক না করে জিসু এসে হাজির। পার্টির কথা শুনে তো মহা খুশি। ওকে তো নিমন্ত্রণই করতে হলো না, নিজেই যেতে নিমন্ত্রণ নিয়ে নিল। কি মেয়েকে জানে। বেগম বিদায় নিতেই শুরু হলো শপিং এর প্ল্যান। আমারও মনে হলো ব্যাপারটা মন্দ নয়, তাকে ফোন করার একটা উপায় তো পাওয়া গেল। তার নাম্বারে ফোন দিলাম। খুব ইচ্ছা করছিল তার গলা শুনতে, কিন্তু কোথায় আর কি। তার কোকিলের মতো কণ্ঠস্বরের বদলে কাকের ধ্বনি কানে আসলো। ফোন রিসিভ করেছে অন্য কোনো নার্স। তাই নাকি ব্যস্ত। যখন বললাম খুব জরুরি, ফোনটা তার কাছে গেল। যাই হোক, কোহধ্বনি শোনার ইচ্ছা তো পূর্ণ হলো। শপিং এ যাওয়ার প্রস্তাব সামনে রেখে হ্যাঁ বা না শোনার অপেক্ষা না করে ফোনটা কেটে দিলাম, কারণ না শুনতে আমি একেবারে প্রস্তুত নই। তাকিয়ে দেখি জিসুর মুখে মেঘ ঘনিয়ে এসেছে, কিন্তু তাতে আমার কি। অপ্রত্যাশিতভাবে মিস্টার জাংকুক আজ আমাকে নিজ থেকে ফোন করে শপিং এ যাওয়ার প্রস্তাব দিলেন, আর মিষ্টিকে নিয়ে ঠিক সন্ধ্যা 6টায় রেডি থাকতে বললেন। আরে, আমি যেতে চাই কি চাই না সে ব্যাপারে আমার মতামত শোনার আগে ফোন কেটে দিলেন। বুঝলাম, এখানে আমার মতামতের কোনো গুরুত্ব নেই। যেতে তো আমাকে হবে। ঘড়ির কাঁটা যখন সন্ধ্যা 6টা, জাংকুক গাড়ি নিয়ে উপস্থিত, সাথে জিসু। আমি মিষ্টিকে নিয়ে পেছনের সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পর গাড়ি থামলো শহরের নামকরা শপিং মলে। পৌঁছাতে না পৌঁছাতেই জিসুর কেনাকাটা শুরু। নিজের জন্য দুটো ড্রেস নিল, সাথে মেকআপ তো আছেই। আমি মিষ্টির জন্য ড্রেস, ক্লিপ, হেয়ার ব্যান্ড, সাথে জুতো সব ম্যাচিং করে নিয়ে নিলাম। আমারও নিজেরও কয়েকটা জিনিস কেনার ছিল, সেগুলো নিয়ে নিলাম। আমি দেখলাম মিষ্টির জন্য সব দামি আর ভালো ড্রেস নিয়েছে, আর নিজের বেলায় কয়টা কম দামি জামা। তেলকে নিয়ে সোজা শাড়ি সেকশনে চলে গেলাম। ও তো কিছুতেই শাড়ি নেবে না, ও নাকি শাড়ি পরতেই পারে না। মনে মনে চিন্তা করলাম, এত বড় একটা মেয়ে নাকি শাড়ি পরতে জানে না, নাকি আমি যাতে না কিনে দিই তাই বলছে কে জানে। তবুও নিজের পছন্দ মতো একটা শাড়ি নিলাম, যদি ভবিষ্যতে কাজে লাগে। শাড়ি যখন পরতেই পারি না, তখন বাধ্য হয়ে এটাকে একটা পার্টি গাউন কিনে দিলাম, তাও জোর করে। অনেক বোঝানোর পর অবশেষে মেয়ের সাথে ম্যাচিং করে একটা গাউন নিল। তখনই হলো আরেক ঝামেলা। জিসুর নাকি ওটাই পছন্দ আর ওটাই লাগবে। কি যন্ত্রণা! কিন্তু এসব ড্রেসে নাকি পেয়ার হয় না। এবার আর কি করবো? তাকে ইশারা বললাম চুপ থাকতে। জিসু, ওর গায়ের রং তো তোর মতো নয়, ও তোর মতো সুন্দরীও নয়। যে যা পরবি তাতেই তো মানাবে। তুই বরং অন্যটা নে। বিশ্বাস কর, তুই যা পরিস তাতে সুন্দর লাগে। তুই নিজে পছন্দ করে নে, আমি পেমেন্ট করছি। অবশেষে জিসু রাজি হলে আমি হাত ছেড়ে বাঁচলাম। সকাল থেকে প্রচুর ব্যস্ততা গেছে, ভীষণ ক্লান্ত। বিকেলে চেম্বার বন্ধ থাকবে আগে জানিয়ে দিয়েছিলাম। দুপুরের পর মামে একটু ঘুমিয়ে নিলাম। সন্ধ্যাবেলা প্রথমে মিষ্টিকে রেডি করিয়ে দিয়ে নিজে গাউনটা পরে হালকা মেকআপ করে নিলাম। এক চিলতে সিঁদুর চুলের ভিতরেই রয়ে গেল। যার জন্য পরা তারই যদি পছন্দ না হয়, তাহলে আমি বা জোড়াজুড়ি করি কেন? মেয়েকে সাথে নিয়ে বাইরে এসে দেখি উনিও রেডি। বেশ তো হ্যান্ডসাম লাগছে। কিছুক্ষণ নির্লজ্জের মতো তাকিয়ে থাকার পরও অবাধ্য চোখ দুটোকে এক প্রকার জোর করে সরিয়ে নিলাম। গাড়ির সামনে অপেক্ষা করছি প্রায় 5 মিনিট। মামে ম্যাচিং করা পোশাকে হাজির। মেয়ে তো আমাকে দেখে এক প্রকার ঝাঁপিয়ে পড়েছে।
সামনে তাকাতে এক মায়াবিনীকে দেখে বেশ আশ্চর্য হলাম। নিজের অজান্তে হাত বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর ও নিজেই একটা হাত আমার হাতে দিল। রওনা দিলাম গন্তব্যের দিকে। পার্টিতে পৌঁছে দেখি ভোগম ভাইয়া। সে কবে দেখেছিলাম আর ওদের বন্ধু ছিল কিনা সে সূত্রে পরিচিত। ওনার ফ্যামিলির সাথেও পরিচিত হলাম। ওনারও মিষ্টির বয়সী একটা মেয়ে আছে। ওরা দুজন তো দুজনকে পেয়ে বেশ খুশি। দুটো মিলে কিসব আলোচনায় যেন মর্ত হয়ে গেল। তবে ওদের আলোচনা আলাপ বিষয়টি আমাদের বোধগম্য নয়। ওদের সেভাবে দেখে আমরা খুশি। এইসবের মাঝে যিশু এসে হাজির। সঙ্গে তোর ন্যাকামো আছেই। সবাই একটু বিরক্ত হলো। এমন সময় ভোগম ভাইয়া বলে উঠল, তে দেখ তো চিনতে পারিস কিনা। আমি তো অবাক। পার্ক থিয়েটার ভাইয়া, এতদিন পর। উনিও ভোগম ভাইয়ার বন্ধু। হয়তো পার্টি সূত্রে তারা সবাই একত্রিত হয়েছেন এবং আয়ুদিকেও খুব পছন্দ করতেন। সেই সূত্রে জাঙ্কুকের সাথে কথা একটু কমই হয় ওনার। এরই মধ্যে ভোগম ভাইয়া জাঙ্কুকে নিয়ে প্রজেক্টের সাফল্য বিষয়ে ঘোষণা করার জন্য চলে গেলেন। সাথে বিনা নিমন্ত্রণে যিশুও গেল। আমি থেকে গেলাম ভোগম ভাইয়ের পরিবারের সাথে। সাথে সিওজন ভাইও আছেন। পার্টিতে আগত অতিথিদের সাথে কিছু কথাবার্তা বলে মিষ্টির দিকে এগোচ্ছিলাম। তখনই যিশু এসে আমার হাত চেপে ধরলো। জিয়ন, চল ডান্স করবো। যিশু, আমার এখন এসব করার মন নেই। তাছাড়া মিষ্টিকে তার জন্য তো তে আছে, না হলে ওকে আনার কি দরকার ছিল? কথাটা শুনে বেশ খারাপ লাগলো, কিন্তু এখন কিছু বলতে গেলেই সিন ক্রিয়েট করবে। তাই খারাপ লাগাটাকে আপাতত হজম করে নিলাম। এক প্রকার জোর করে নিয়ে গেল ডান্সের ওখানে। আমি সিওজন ভাইয়ের সাথে আলাদা করে দাঁড়িয়ে কথা বলছিলাম। কথায় কথায় জানতে পারলাম সিওজন ভাইয়া পুলিশের গোয়েন্দা বিভাগে কাজ করছে। কথাটা শুনে আমার মনে হলো আমার সামনে যে লক্ষ্য রয়েছে তা পূরণ করতে গেলে ওনার সাহায্য বিশেষভাবে প্রয়োজন হবে। দুজনে ফোন নাম্বার এক্সচেঞ্জ করে নিলাম। তারপর সিওজন ভাইয়া এক প্রকার জোর করে আমাকে ডান্স করতে নিয়ে গেল। মিষ্টিকে রেখে দিল ভোগম ভাইয়া ও তার স্ত্রী। আমি আর যিশু ডান্স করছি। তখনই চোখ পড়লো তে সিওজনের সাথে দিব্যি নাচে মরত। দুজনে হেসে হেসে একে অপরের সাথে ক্লোজ হয়ে ডান্স করছে। কেন জানি না মাথায় রক্ত চড়ে গেল। ঠান্ডা গলায় যিশুকে বলে উঠলাম, যিশু, মিষ্টির ঘুমের সময় হয়ে গেছে, আমাদের যেতে হবে। আশা করবো তুই আজকের দিনটা একটু ম্যানেজ করে নিতে পারবি। যিশুর জবাবের অপেক্ষা না করে তের কাছে গিয়ে তের হাত ধরে এক প্রকার ওখান থেকে টেনে বের করে নিয়ে আসলাম। আমি সিওজন ভাইয়ের সাথে ডান্স করছি আর মাঝে মাঝে 15 দিনের কথা মনে করে হাসাহাসি করছি। এমন সময় দেখি জাঙ্কুক এসে আমার হাত টেনে ধরেছেন। মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখে রাগের ছাপ স্পষ্ট। কিন্তু এই রাগের কারণ কি হতে পারে? আমাকে নিয়ে মিষ্টিকে কোলে তোলে কাউকে কিছু না জানে পার্টি থেকে বেরিয়ে আসলেন। কি হলো এটা? পার্টিতে মিষ্টিকে একা ছেড়ে যাওয়ার কি খুব দরকার ছিল তে? আসলে সবাই জোরাজুরি করছিল তাই। তাছাড়া ভোগম ভাইয়ের কাছেই তো মিষ্টি ছিল। মিষ্টি কি ভোগমের দায়িত্ব? তাহলে কি আমার একার দায়িত্ব? আমি সে কথা বলে নিতে, কিন্তু ও তো তোমার কাছেই ছিল। জাঙ্কুকের ব্যবহারে কেন জানি না খুব খারাপ লাগছিল। চোখটা ছলছল করে উঠল। চোখ ফিরালাম বাইরের দিকে। গাড়ি চড়ছে বাড়ির দিকে। মিষ্টি তো গাড়িতে উঠেই কোলে ঘুমিয়ে পড়েছে। নাক টানা শব্দে বসলাম তে কাঁদছে। আজ একটু বেশি বলে ফেললাম, কিন্তু আমি এভাবে রিয়েক্ট কেন করলাম? আমিও তো যিশুর সাথে ডান্স করছিলাম। তাহলে তে ডান্স করলে আমার খারাপ লাগবে কেন? আমার কি ওকে ডান্স করতে দেখে খারাপ লাগলো, নাকি সিওজনের সাথে ডান্স করছিল বলে খারাপ লাগলো? তাই তো মাঝে মাঝে মিষ্টিকে নিয়ে বাড়িতে নাচে, 2-1 বার তো আমি দেখেছি, তখন তো খারাপ লাগেনি। তাহলে কি সিওজনের সাথে দেখে এই খারাপ লাগাটা অনুভব করলাম? তার মানে কি আমি না না না, এটা হতে পারে না। 1 ভুল 2 বার করা যায় না। মন ফেরাতে গাড়িতে এফএম অন করে দিলাম। নিজেকে যত শক্ত করতে চাইছি ততই যেন দুর্বল হয়ে পড়ছি। চোখের জল আটকে রাখতে না পেরে মিষ্টিকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে যাচ্ছি। মাঝে মাঝে পৃথিবীটা অসহ্য মনে হয়। আমার সাথে বারবার কেন এমন হয়?
কি খুব প্রয়োজন ছিল? সবাই আমাদের নিয়ে কি ভাবলো? জাঙ্কুক কেন এমন করলেন? এই কৈফিয়ত তোলাকে তো দিতেই হবে। আমার এভাবে হয়তো ওর হাত ধরে টেনে নিয়ে আসা উচিত হয়নি। ও হয়তো অপমানিত বোধ করছে। সত্যি তো, সেখানে উপস্থিত কত জনই বা জানে যে ও আমার। তুই খুব কাঁদছে, কি করবো এবার? কিভাবে সান্ত্বনা দেব? তবে ক্ষমা তো আমাকে চাইতেই হবে। কিভাবে চাইবো জানি না, ক্ষমা পাবো কিনা তাও জানি না। দোষ যখন করেছি তখন তো চাইতেই হবে। ক্ষমা চাইবো কি আর? গাড়ি বাড়ির সামনে থামতে তাড়াতাড়ি সিট বেল্ট খুলে গটগট করে হেঁটে চলে গেল। কি যে আছে কপালে কে জানে। গাড়ি বাড়ির সামনে থামতে কোনো মতে সিট বেল্ট খুলে মিষ্টিকে কোলে নিয়ে দ্রুত ঘরের দিকে চলে গেলাম। মামনি ড্রয়িং রুমে বসেছিলেন, কিছু হয়তো বলতে চাইছিলেন, কিন্তু আমি শোনার মতো কোনো অবস্থায় নেই। ইনফ্যাক্ট এই অবস্থায় আমি কাউকে ধরা দিতে চাই না। শুধু বললাম মিষ্টি কিছুই খায়নি। আমি গাড়ি গ্যারেজে ঢুকে ঘরে ঢুকতেই দেখি মম জিজ্ঞাসা চিহ্ন নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এড়ানোর চেষ্টা করলাম, কিন্তু কোথায় আর কি। শেষ পর্যন্ত সত্যিটা বের করে ছাড়লো। সব শুনে একটা কথাই বললো, জীবনটাকে কি আরেকবার সুযোগ দেওয়া যায় না? মনে কর আয়ু তোর জন্য থেকে রেখে গেছে। মম, আমি আয়ুকে ঠকাতে পারবো না। বোকা ছেলে, ঠকাতে যাবে কেন? সে যেখানে আছে সেখানে থেকে সবকিছু দেখছে। তোকে এভাবে বিপর্যস্ত অবস্থায় দেখে আয়ুর কি খুব ভালো লাগছে? আর থেকে দেখ, এক অদ্ভুত পরিচয় নিয়ে বেঁচে আছে। ও এখন না কুমারী না সধবা। তোর কি মনে হয় এসব নিয়ে? তাহলে আমি কি করবো মম? তোর মন যা চাই, তবে যে কোনো একটা দিক তোকে বেছে নিতে হবে, ভুলে যাস না। একটা নিষ্পাপ মেয়ের জীবনে এভাবে চিনিমিনি খেলা অপরাধ। তুই উপরে কি মিষ্টিকে আমার কাছে পাঠিয়ে দে। তের সাথে কথা বল, দেখবি একটু ভালো লাগবে। আবেগের বশবর্তী হয়ে নক না করে প্রথমে ওর ঘরে ঢুকলাম। হয়তো এমনটা করা উচিত হয়নি। তুই মিষ্টিকে ড্রেস চেঞ্জ করাতে ব্যস্ত। একটু বড় করে বলে উঠলাম। মম মিষ্টিকে নিচে পাঠিয়ে দিতে বলল, আর আমাদেরও কিছু খেয়ে নেওয়া দরকার। আমি খাবো না, আপনি মিষ্টিকে নিয়ে যান, মামনি ওকে খাইয়ে দেবে। তে রাতে এভাবে না খেয়ে থাকা উচিত নয়। ডাক্তার আমি না আপনি? হ্যাঁ, কথার ঝাঁঝে বুঝলাম আবহাওয়া গরম, তাই ব্যাপারটা সামাল দিতে বোকার মতো দাঁত বের করে বললাম, ডাক্তার সে তো তুমি, কিন্তু এতটুকু তো আমিও জানি। তা আর কি কি জানেন আপনি? রাস্তা বেগতিক দেখে বললাম, মিষ্টির খিদে পেয়েছে, আমি ওকে নিয়ে যাচ্ছি, তুমিও এসো। মিষ্টিকে নিয়ে পালিয়ে বাঁচলাম। এমনিতেই তো শান্তই থাকে, এখন তো দেখছি লঙ্কার রানী হয়ে গেছে, যেন ঝাঁঝে মেরে ফেলবে। কিছুক্ষণ নিচে অপেক্ষা করার পরে যখন আসছে না, তখন মম দুজনের খাবার হাতে ধরিয়ে পাঠিয়ে দিল। মমের দিকে করুণ চোখে তাকালাম, মনে হচ্ছে বাঘের গুহায় যাচ্ছি। মম মুখ ঘুরিয়ে নিল। মিষ্টি তো নিজের জগতে ব্যস্ত। অনেক সাহস সঞ্চয় করে ভেতরে ঢুকলাম। নক করার তো উপায় নেই, দুহাত আটকা। দেখি সে খাটে বসে বিড়বিড় করছে। খান খাড়া করে শুনলাম আমার গুণকীর্তন চলছে। কি মনে করে নিজেকে? নিজেরই কি শুধু মান সম্মান আছে? আমার কি কোনো মান সম্মান নেই? সিওজন ভাইয়া, বুকুম ভাইয়া ওরা কি ভাবলো? আজকে মিষ্টি না থাকলে বুঝিয়ে দিতাম। তে কি জিনিস? ওনার সাথে কেন? আর কোনোদিনও এই বাড়িতে আসতাম না। থাকার জায়গার অভাব আছে নাকি আমার? অসভ্য লোক, পচা লোক, বাজে লোক। বলছি যে আমার গুণকীর্তন কি করা হয়েছে? যদি হয়ে থাকে ফ্রেশ হয়ে এসো, আমরা ডিনারটা সেরে নিই। কথাটা মুখ থেকে বের হতে না হতে কাছে এসে আমার কলা ধরে নিল। কি মনে করেন কি নিজেকে? হ্যাঁ, কি ভাবেন? এক মিনিট, আগে প্লেটগুলো একটু রেখে নি, তারপর না হয় তুমি তুমি আমি ফ্রেশ হয়ে আসি, তারপর না হয় এগুলো নিয়ে আলোচনা করা যাবে। এতটুকু বলে প্লেট দুটো রেখে খেতে পড়লাম। কি বিপদ, কি বিপদ! শয়তান লোক একটা, কোনো কথার উত্তরে দিল না। আমার সাথে চালাকি, ডক্টর কিম তেইনের সাথে চালাকি, আমিও দেখে নেব। ফ্রেশ হয়ে তের ঘরে গিয়ে দেখি ঘরে কেউ নেই। ওয়াশরুম থেকে জলের আওয়াজ আসছে। আমি গ্লাসে জল ভরে অপেক্ষা করছি। দেখি সেই ট্রাউজার আর টি শার্ট পরে সামনে হাজির। খেয়ে পেট ঠান্ডা, মাথা ঠান্ডা হোক, তারপর না হয় তোমার সব প্রশ্নের উত্তর দেব। পালিয়ে যাচ্ছি না, এখানেই আছি। আমিও চিন্তা করলাম ক্ষুধার্ত মানুষকে কষ্ট দেওয়া ঠিক না।
আর সত্যি বলতে কি আমারও খুব খিদে পেয়েছে, তবে কথা না বলে তো পালাতে দেব না। খাওয়া শেষ হলে আবার শুরু করলাম। এখন বলুন কি বলবো? আজকে যেটা করলেন সেটা কি ঠিক ছিল? না তো, ঠিক ছিল না, বিশ্বাস করো, ইচ্ছে করে করিনি। হয়ে গেল। হয়ে গেল মানে? হয়ে গেল মানে হয়ে গেল। কি হলো সেটা তো জানতে চাইছি। সেটা বলার এখনো সময় আসেনি। আবার ফাঁকি বাজে? একদম না। আর পারলে ক্ষমা করে দিও। শুধু বলবো তোমাকে অপমান করতে চাইনি, একটুও না। শুধু কি শুধু? বললাম তো পরে বলবো, এখন শুয়ে পড়ো। মিষ্টি আশ্রাতে আমার কাছেই থাকুক। একদম না, প্লিজ। ঠিক আছে। এই মানুষটাকে চেনা খুবই কঠিন। এই গরম তো এই নরম, তবে মাঝখান থেকে আমার ঘুমটাই নষ্ট করে দিলেন এভাবে অর্ধেক কথা বলে। অর্ধেক ব্যাপারটা নিয়ে তো আমার পেটটা গুটগুট করবে। কি করবো এখন? মিষ্টিও নেই, ঘুম তো আসবেই না। সিনেমা দেখি না অনেকদিন, তাই সিনেমা দেখায় মন দিলাম। আজকে থেকে মিশন শুরু হবে, নতুন পথ চলা শুরু। হয়তো বদলে যাবে অনেক কিছু, হয়তো বদলে যাবে আমার জীবন, তবুও এগোতে হবে। আয়ুদের প্রাপ্য ন্যায় বিচার তো দিতেই হবে, তবে সবার আগে প্রয়োজন বাপের সাথে কথা বলা। সেই জন্যই নার্সিং হোম থেকে বেরিয়ে সরাসরি অফিসে চলে এলাম। সিওজন ভাইও আমার সাথে এলেন। ভাগ্যিস জাংকুক এই মুহূর্তে অফিসে নেই, কাজে বাইরে গেছে, না হলে পুরো পরিকল্পনায় জল পড়ে যেত। এতদিন এই মানুষটাকে কিছুটা হলেও তো জেনেছি। বাহিরে যতটাই কঠোর হোক, ভেতরটা একেবারেই নরম। আমরা দুজন বাপের অফিসে বসে আছি। দু একটা কথাবার্তার পর বাপে নিজেই বলতে শুরু করলেন। সেদিনের কথা কি আর ভোলা যায়? চারদিকে দুর্যোগ, আকাশে বাতাসে কেমন থমথমে ভাব। আয়ুর তখন ভরা মাস চলছে, তখন শরীরটা খুব একটা ভালো নেই। এইদিকে জাংকুকও বাইরে, তবে বিকেলের মধ্যে ফিরে আসার কথা। সকালে তোর মামনি সবে মাত্র পূজা দিতে গেছে, আমি শাওয়ার নিয়ে আসলাম। সে সময় জিসু এসে জানালো আমার ফোনে বেশ কয়েকবার রিং হওয়ায় বাধ্য হয়ে ও ফোন ধরেছে। আমার দাদার নাকি গুরুতর অবস্থা, তখন কি করব বুঝতে পারছিলাম না। জিসু তখন জানালো এই দিক নিয়ে চিন্তা না করতে। ওকে এই অবস্থায় কথাটা বিশ্বাস করা যায় এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তো ছিলই, তবে কদিন ধরে দেখছিলাম আয়ু আর জিসুর মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে গেছে। জিসু আয়ুর খুব খেয়াল রাখছে, একেবারে নিজের বোনের মতো। তবুও মনের ভেতরটা খচখচ করছিল। শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়ে জিসুর হাতে আয়ুর দেখাশোনার ভার দিয়ে দুজনে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম। এত টেনশনের মাঝে জিসুর কথাগুলো আমরা সন্দেহ করতে পারিনি, কিন্তু তড়িঘড়ি পথে যা দেখলাম পুরনো সন্দেহ মাথা চড়া দিয়ে উঠলো। দাদা অনেক আগের থেকে অসুস্থ, সেটা জানানোর জন্য ফোন করা হয়েছিল। তখনই তো ব্যাপারটা খটকা লাগলো। দুজন দুজনে দেখে তাকালাম, সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। জাংকুকে ফোনে পাওয়া গেল না, নেটওয়ার্ক কভারেজ সীমার বাইরে বলছে। তারপরেই তো এতটুকু বলে বাপি দীর্ঘশ্বাস ফেললেন। আপনি জিজুকে জিজ্ঞাসা করেননি ও মিথ্যা কথা কেন বলেছে? জিজ্ঞাসা করেনি? আবার যতবার জিজ্ঞাসা করেছি ততবার আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। কখনো কখনো কথা ঘুরিয়ে গেছে। তাহলে জাংকুকে বলেননি কেন? সে চেষ্টা কি আর করিনি? আমার ছেলে ওই এক দোষ, জিসুকে অন্ধভাবে বিশ্বাস করে। তাছাড়া আয়ু চলে যাওয়ার পর জিসু ওকে যেভাবে ঘিরে রেখেছিল, তাতে আয়ুর মৃত্যুর জন্য আমরাই দায়ী হয়ে উঠেছিলাম। ওকে ওই অবস্থায় ফেলে রাখার জন্য আমাদের বারবার দোষী সাব্যস্ত করা হচ্ছিল। আমরা কি আর ইচ্ছে করে গিয়েছিলাম নাকি? জাংকুককে আর এসব কে বোঝাবে?